এসব যা ঘটেছে তা সবটাই সত্য। কালো জাদু ভয়াবহতা যে কতখানি তা আমি জানি। হয়তো কেউ অবিশ্বাস করবে, তবে এখানে অবিশ্বাসের কোনো যুক্তি কেউ দিতে পারবে না। 1 মাস 4 দিনের মাথায় ঘটে আরেকটি ভয়ঙ্কর ঘটনা। আমার ছোট ভাইয়ের আচরণ খুব একটা ভালো দেখা যাচ্ছিল না। আমরা খেয়াল করেছি আমার ছোট ভাই সেসব পাগলামি শুরু করেছে যা নিপার চাচাতো ভাই করত। সবটা নিজের চোখে দেখে আমার বুঝতে বাকি রইল না যে এসব কী হচ্ছে। যেহেতু আমি ঢাকা কলেজে পড়ি, তাই এই এলাকায় ছোট ভাইয়ের ব্যাপারে তেমন একটা খবর রাখিনি। কিন্তু ছোট ভাইয়ের ব্যবহার দেখে যখন খোঁজ লাগাই তখন জানতে পারি আমার ভাই এলাকার রাজনৈতিক দলের আছে। নেতাদের সাথে থেকে থেকে অনেক অসহায় মানুষের ক্ষতি করেছে। ছোট ভাইয়ের কিছু বন্ধুবান্ধব থেকে একটাও জানতে পারি আমার ভাই স্কুলে অনেক মেয়ের সাথে জোরপূর্বক সহবাস করেছে। আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি আমার ছোট ভাই এত বাজে কাজের সাথে লিপ্ত ছিল। কিন্তু এই মুহূর্তে ওইসব ভাবনার সময় কোথায়? তা ভাই তো আমারই, বোঝানো যেত। এখন তো আমি নিজের উপর ব্ল্যাক ম্যাজিক করে দিয়েছি। অবিশ্বাসী তবে সত্যি যে 1 মাস 7 দিনের মাথাতে আমার ছোট ভাই মারা যায়। ছোট ভাইয়ের মৃত্যুর আগে আমি বহুবার সেই শয়তানকে ডেকেছি, কিন্তু কোনো সাড়া পাইনি। যে বন্ধু আমাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়েছেন তার কাছেও শেয়ার করেছি। সে আমাকে জানায় শয়তান কাজ শেষ না হওয়া অবধি সে আসবে না। আমি একের পর এক আমার জীবনের সবচেয়ে বড় বড় ভুলগুলো আমি কিভাবে যেন করে ফেলেছিলাম তা নিজেও টের পাচ্ছিলাম না। ছোট ভাইয়ের একই রকম মৃত্যু পায়, চেহারা যা কুৎসিত, নিপার চাচাতো ভাইয়ের মতো পুরো। যদি সব কিছু এখানে শেষ হয়ে যেত, হয়তো এই অবধি এসে ঘটনাটি ইতি টেনে দিতেন। কিন্তু ইতি এখানেও হয়নি। আমি এক ভুল ঠিক করতে গিয়ে আরও একটা ভুল করে যাচ্ছিলাম। ছোট ভাইয়ের মৃত্যুর পর বলতে গেলে আমি পুরোপুরি ভেঙে পড়েছিলাম। সেদিন জানাজা শেষ করে রাতের বাসে আমি ঢাকায় চলে যাই। ভেবেছি চলে গেলে এই সমস্যা দূর হবে। গ্রামে আসাটাই আমার জন্য বোকামো হয়েছে। নিপাকে তো পাইনি, সাথে আরও দুটো মানুষের খুন হলো, তার মধ্যে একজন আমার ছোট ভাই। তখন আমার মনের অবস্থা কেমন ছিল তা নিশ্চয় সবাই ধারণা করতে পারবেন। একরাশ হতাশ নিয়ে রাতের বাসে চলে যাই ঢাকাতে। গভীর রাত্রে উঠি নিজের বাসায়। যেহেতু ব্যাচেলার থাকি তাই অনেকক্ষণ নিচে দাঁড়িয়ে থাকতে হয়েছিল। রুমমেটের শর্টখানের কল দেওয়ার পর তারা এসে গেট খুলেছে। রুমে ঢুকে ওয়াশরুমে যাই। ভাবছিলাম সব কিছু চোখের সামনে, সবটা শুধু ভাসছে। হোদামোদা কত বড় ভুল করে এসেছি। আসার সময় না মা বাবার আর্তনাদ আমার বুকে এখন ছিদ্র করে দিয়েছে। ছোট ভাই রেখেছে আমার মিলাদ বা আত্মার মাগফিরাতের কামনা দোয়া হবে। সব ফেলে আমি চলে আসাটা আর মানতে পারছিলাম না। এখন তাদেরও কিভাবে বুঝাই আমার জন্য আমার ছোট ভাই তো জানি না মৃত্যুর পরে আত্মারা কোথায় যায়। হয়তো আমার চলে আসতে আমার ছোট ভাই খুশি হয়েছে। কেউ না জানুক, সে তো জানে তার প্রাণ কেন গেল। তবু পড়াশোনার দোহাই দিয়ে আমি চলে এলাম ঢাকায়। 2 দিন কেটে যায় কোনোভাবে। এই 2 দিন কলেজে গিয়েছে, কিন্তু চেহারা দেখাতে পড়াশোনা কিছু আমার খেয়ালে যাচ্ছিল না। আমার চেয়ে হালকা ডিপ্রেশন থাকা শত স্টুডেন্ট পড়ার মন বসাতে পারে না। কারো অত্যন্ত, কারো ফ্যামিলি প্রবলেম, আবার কারো আর্থিক ঝামেলা। আমার মনে হচ্ছে
সবার চেয়ে বড় ডিপ্রেশনে আমি আছি। নিজের ভাইয়ের খুনি, নিজের প্রেমিকা অন্য বিছানায়। এই চাপ নিয়ে আর কত থাকা যায়। দুদিন পর এলাকা থেকে কল আসে, নিপার স্বামী নাকি নিপাকে নিয়ে যেতে এসেছে। এই নিয়ে তাদের ফ্যামিলিগত আলাপ চলেছে। খবরটা পেয়ে আমার কান্না করা উচিত নাকি খুশি হওয়া উচিত তা বুঝতে পারছিলাম না। একটা বেঈমানকে আমি সাহায্য করেছি, আবার দেখা যায় যা খারাপ দিন আমি সৃষ্টি করেছি। এদিকে বেঈমানের জন্য নিজের ভাইকেও তো হারালাম। আমার খুশি হওয়া উচিত নাকি কান্না করা? দুই নৌকোয় পা দিয়ে সুখ ও কষ্টের মাঝে আটকে যায়। না, আমি আরও অনেক কিছুর মধ্যে আটকাই। নিপার সংবাদ শুনে ছাদে বসে একটানা সিগারেট খাচ্ছিলাম। আকাশের দিকে দু চোখ বিছিয়ে দিয়েছি। তারা দেখলে নাকি মানুষের মন হালকা হয়, কিন্তু আমি মেঘালয় আকাশের তারাই দেখতে পাচ্ছিলাম না। শুধুমাত্র মেঘের আড়াল থেকে চাঁদটা উঁকি দেয় একবার, আবার কিছুক্ষণ মেঘে ঘষা মাজা খেয়ে লুকিয়ে যায়। এইভাবে আকাশ নিয়ে ভাবার আমার দীর্ঘ সময় কাটে। ঘরে থাকা অবস্থায় আচমকা একটা গরম বাতাস গায়ে লাগে। আমি ঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকাই। সোজাভাবে যদি বলি, মেঘ দেখে আমি বৃষ্টির অপেক্ষায় ছিলাম। খারাপ সময় বৃষ্টিতে ভিজতে দেখে অনেক মানুষকে কেন ভেজে, হয়তো হালকা হতে, আর নয়তো বৃষ্টির পানিতে নিজেকে পবিত্র করার চেষ্টা। এতক্ষণ জুড়ে শুধু শীতল বাতাসই ছিল। এই শীতল বাতাসে গরমের ছোঁয়া অসম্ভব নয়, কিন্তু আমি যা পেয়েছি সেটি স্বাভাবিক নয়। একদম আগুনের তাপের মতো গরম লেগেছে। কিছুক্ষণ এদিক সেদিক তাকিয়ে আবার আকাশের মনোযোগ বসাতে যাব, তখনই পিছনে কিছু নড়ার শব্দ পাই আমি। ঘাড় ঘুরিয়ে পিছনে তাকিয়ে দেখি আমার থেকে কিছুটা দূরে একটা লোক দাঁড়িয়ে আছে। স্পষ্ট চেনেন? হ্যাঁ, অনেকটা অস্পষ্ট দেখতে। ছাদে আলাদা কোনো আলোর ব্যবস্থা নেই। ফোনের লাইট অন করে আমি সামনে তাকিয়ে দেখি কেউ নেই। অন্ধকারে মনের ভুল অনেকটা। হাতি ঘোড়াও দেখে আমার কাছেও তেমন মনে হলো। হয়তো ভুল দেখেছি। প্লাস লাইট অফ করতে আমার শরীরটা লোহার মতো শক্ত হয়ে যায়। হ্যাঁ, লোহার মতো বলতে লোহার মতোই। আমি টের পাচ্ছিলাম দেহের সব অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে গেছে। আমি বসা থেকে লম্বা হয়ে ছাদে শুয়ে পড়ি। এই সময়ে আমার কেমন লাগছে আমি বলি, যখন একটা মানুষের অনেক বেশি জ্বর হয় আর সে শুয়ে থাকে সোজা হয়ে, বুক থেকে কি যেন বেরিয়ে আসবে, আবার সারা শরীর ঘেমে একাকার হয়ে থাকে। আমার কাছে ঠিক তেমনটাই লাগছিল। শরীর নাড়াতে পারছিলাম না, মুখ দিয়ে আওয়াজ বের হচ্ছিল না, গা থেকে ঘাম টলমল করে বের হচ্ছে। গায়ের রগগুলো হয়তো তখন দাঁড়িয়ে গিয়েছিল। আমি আমার সারা দেহ টান টান অনুভব করতে পারছিলাম। মৃত্যুর আগে একটা মানুষ যেমন ছটফট করে, অনেকটা তেমনই হচ্ছিল। তখন আমার কানে কে ফিস ফিস করে বলে, আমার আরেকটা জীবন চাই, আমাকে জীবন উপহার দিন মালিক। চোখ যখন খুলেছে তখন রোদে আমার গা পুড়ে যাচ্ছিল। আমি যে ছাদে সেটি বুঝতে একটু সময় লেগেছে। পিঠের নিচে ভিজা ভিজা লাগলো। শোয়া থেকে উঠে দেখি ছাদে জমে থাকা পানির উপরে আমি শুয়ে পড়েছিলাম। সাইড থেকে হাতিয়ে ফোনটা নিয়েছি। সময় দেখে সকাল 8টা বাজে। রাতে বৃষ্টিও হয়নি, তাই হয়তো ঘুমটা ভাঙেনি। এসব যখন ভাবছিলাম তখন আমার মনে নেই যে রাতে কি হয়েছিল আমার সাথে। আমি বসে থেকে উঠতে গিয়ে হাঁটুতে একটা টান খাই। সারা রাত সোজা ছিল, তাই এইভাবে ভালো অনুভব করেছি। বাঁকা করতে টান খাই। আর তখন আমার মনে পড়ে রাতের কথা। ধীরে ধীরে সবটা মনে পড়ে। কানে কানে সে বলেছিল তার আরও একটা জীবন লাগবে। হ্যাঁ, আপনাদের মতো ব্যাপারটা আমিও স্বপ্ন ভেবেছি, কারণ আমি তো সেই শয়তানকে ডাকিনি আর কিতাব রেখে এসেছি বাড়িতে। তাকে না ডাকলে তো সে আসবে না। তার মানে সত্যি একটা স্বপ্ন ছিল। স্বপ্ন ভেবে আমি ছাদ থেকে নেমে চলে আসি রুমে।
যারা আছে তাদেরও কেউ বেশ হচ্ছে, কেউ বা রান্না করছে, আবার কেউ রুমে ফোন চালাচ্ছে। এখানে সবাই আমার ক্লাসমেট না, কেউ দোকানদারি চাকরি, আর কেউ রাস্তায় হকারি দোকান দেয়, আবার কেউ আমার ক্লাসমেট। আমি আমার ব্যাগের কাছে এসে গায়ের গেঞ্জিটা খুলি, ভিজে গেছে অনেকটা। ওয়াশরুমে যে আছে সে বের হলে আমি গোসল করব, তাই গায়ের গেঞ্জি খুলে ব্যাগ থেকে গামছা আর লুঙ্গি বের করতে চেন খুলি, আর তখন যা দেখি তা হয়তো অনেকে বিশ্বাস করবে, আবার অনেক করবে না। ব্যাগ খোলার পর যা দেখেছি সেটা হয়তো কেউ বিশ্বাস করবে না, কিন্তু আমার সাথে ঘটেছে। আমি বুঝি এই কালো জগৎকে। ব্যাগ খোলার পর অবিশ্বাসভাবে আমার ব্যাগে আমি সেই কিতাবটা পাই। মাথাটা ঝিম ধরে যায়, সাথে সাথে আমার কোনো এক অজানা মায়া আমাকে টানছিল। তখন কিতাবটা দেখে তাকিয়ে এক প্রকার হিপনোটাইজ হচ্ছিলাম আমি। কয়েক মুহূর্তে বাদে ওয়াশরুমের দরজা খোলার শব্দে আমার ঘোর ভাঙে। আমি চমকে উঠি সেখানে। আমার চমকাতে দেখে রুমমেটের সবাই আমার দিকে তাকিয়ে থাকে। ওদের কিছু বুঝতে না দিয়ে আমি তাড়াহুড়ো করে ব্যাগের চেন আটকাই, এরপর লুঙ্গি গামছা নিয়ে চলে যাই ওয়াশরুমে। সেদিন সারাটা সময় আমি একই রকম ছোটোখাটো অস্বাভাবিক অনুভব করছিলাম। মানে আমার সাথে কেউ আছে, দূর থেকে কেউ আমার দিকে তাকাচ্ছে, আমাকে কেউ লুকিয়ে লুকিয়ে দেখছে। এরকম বিভিন্ন ছোট ছোট আতঙ্কের মাঝে ছিলাম, যদিও আমি কাউকে দেখতে পাইনি, কিন্তু আমার মনে সারাদিন এসবই ছিল। কলেজে শেষ, বাসায় আমি দ্রুত চলে আসি সেদিন। রুমমেটে কেউ আসেনি এখনও। ব্যাগের কিতাবটা এখন আছে। আমার সাহস হচ্ছে না কিতাবটা স্পর্শ করার। কিতাবটার উপর একটা ভয় সৃষ্টি হয়। বাড়ির কল দিয়ে মা বাবার সাথে কিছুক্ষণ কথাবার্তা বললাম, ততক্ষণে রুমমেটে সবাই এসে যায়। রাত 10টার দিকে আমি ঘুমানোর প্রস্তুতি নিয়েছি। কাল থেকে স্বাভাবিক হয়ে যাব এমন একটা আশা ছিল, কিন্তু অর্ধ ঘুমন্ত অবস্থায় আমার বিছানাতে বমি শুরু করি। আচমকা বমি হওয়ার আমার ঘুম ভাঙে। রুমের সবাই লাইট জ্বালিয়ে দেখে আমি ক্রমাগত বমি করে যাচ্ছি। কুক্ষুরি কতটা ভয়ানক আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুক্ষুরি করেছি তারাও ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরো জানি না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার বমি দেখে রুমমেট সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। কুক্ষুরি কতটা ভয়ানক আমি তখন টের পাচ্ছিলাম। যাদের কুক্ষুরি করেছি আর তারা ক্ষতিগ্রস্ত, আর আমি তো হচ্ছি। হয়তো নিয়ম পুরোপুরো জানা না বলে আমার ক্ষতি হচ্ছে। আমার বমি দেখে রুমমেটের সবাই আমাকে হসপিটালে নিয়ে যায়। এই জগৎটাকে আমরা দেখি কেমন, আসলে কি তেমন? চোখের সামনে দেখতে পাওয়া গাছগাছালি, নদী নালা, বস্তি বাড়ি, দিনের শুরুটা সূর্যের আলোয় উপলব্ধি করে, আর অন্ধকার নেমে এলে ঘুমের শহরে হারায়। মাঝের সময়টাতে ব্যস্তই। কারো পড়াশোনা, কারো পেটের জন্য যুদ্ধ। আসলে এমন এই বাইরে কিছুই নেই। হয়তো বললে ভুল হবে, এই বাইরে অনেক কিছু আছে, অনেক কিছু আমাদের আশেপাশে ঘুরে বেড়ায়। আমরা তাদের খালি চোখে দেখি না ঠিকই, কিন্তু তারা আমাদের দেখে। আমাদের নিত্যদিনের সঙ্গী তারা ঠিকই হচ্ছে, কারো উপকার আবার কারো অপকার। আমি রাফি হয়তো সেই অপকারের লিস্টে পড়ে গিয়েছিলাম। একটা মানুষকে পাওয়ার জন্য 2টো মানুষকে ফোন করেছি, তবুও সেই একটা মানুষকে পাইনি। পাওয়ার মধ্যে নিজেকে এখন হারাচ্ছি। গত 3 দিন ধরে আমি হসপিটালে বেডে শুয়ে আছি। আমার চিকিৎসা চলছে ঠিকই, কিন্তু আমি জানি ডাক্তার ভুল রোগের চিকিৎসা চালাচ্ছে। ওনাদের ভাষ্য মতে আমার মাথায় ডিপ্রেশন, অনেক প্রেশার, মাত্রাধিক ভাবনা করেছি, তাই মস্তিষ্কে চাপ পড়েছে, যার কারণে আমার শরীরে দিনের পর দিন দুর্বলতা হচ্ছে। কিন্তু অদ্ভুত ব্যাখ্যা আমার দেখাতে সবটা অলৌকিক কিছু।
কিন্তু বিজ্ঞানীর ব্যাখ্যায় আমি একটা পাগল। হয়তো পৃথিবীতে যাদের আমরা পাগল বলি তাদের মধ্যে 40% মানুষ পাগল নয়, ওরা সুস্থ, কিন্তু সোসাইটি আর বৈজ্ঞানিক ব্যাখ্যায় তারা পাগল। যেমন এখন আমাকে পদবি দিচ্ছে। আমার রুমমেটের মধ্যে একজন আমার এলাকা, তার সুবিধার আমি রুমটা পেয়েছি। বাড়ি থেকে বাবা টাকা পাঠাচ্ছে আর এলাকায় ছেলেটা আমার চিকিৎসা চালাচ্ছে। গতকাল রাতে আমি ডাক্তারের সাথে হামিদের কথা শুনেছি। ডাক্তার হামিদকে বলছিল আমার রুগীকে কোনো সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। ওনার মাথায় সমস্যা আছে, যে কোনো সময় মানসিক ভারসাম্য হারাতে পারে। আমি চাই না আপনার বন্ধু পাগল হয়ে যাক। ডাক্তারের কথাটা আমি তাদের অগোচরে শুনেছিলাম। আমাকে ঘুমন্ত ভেবে তারা আলোচনা করেছিল। বুঝে যায় তারা পাগল ভাবছে। আজকে হয়তো আমাকে ছেড়ে দেবে, এরপর কোনো পাগলের ডাক্তারের কাছে নিয়ে যাবে। পাগলের ডাক্তার আমাকে বিজ্ঞানীর ব্যাখ্যায় পাগল পদবি দিয়ে দেবে। অনেকে হয়তো বলবে ওই রাফি পাগল, কিন্তু রিয়াজ ভাই, ওই সময় ওই সব নিয়ে আমার তেমন একটা মাথা ব্যথা ছিল না। আমি শুধু ওই ব্যাপারটা মাথায় গজগজ করছিলাম, আমার আদেশ ছাড়া শয়তান কেন এলো, আর জীবন চাইছে কেন। বিকেলে হতেই বন্ধু হামিদ আমাকে বাসায় নিয়ে আসে। বাটা শোরুমে চাকরি করে, তাই সময় বেশি একটা পাই না। বের হবার সময় হামিদ বলে, তোর বাবার সাথে আমার কথা হচ্ছে, তোকে আরেকজন ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, কিন্তু আমার ছুটি হবে কাল। আগামী শুক্রবার মার্কেট অফ আছে, শুক্রবার তোকে নিয়ে যাব। আপাতত রেস্ট কর, আর একদিন কলেজে যাবার দরকার নেই। এক গাদা শাসন বাক্য ছুঁয়ে হামিদ চলে যায়। আমি ওর কথা শুনে বুঝে যাই সে কোনো ডাক্তারের কথা বলছে। তার মানে আমার বাবাও জানেন ব্যাপারটা। বাবা যেহেতু জানে, মাও এতক্ষণে জেনে গেছে আমি পাগল। কয়েকদিনের ভাবনায় আমি একদিকে প্রেমিকা হারাবার যন্ত্রণা, অন্যদিকে আমি খুনি, আবার এদিক পড়াশোনার চাপ অনেক, আরেকদিকে আমি বললাম পাগল। নিজেকে নিজে চিনতে হয়তো ভুল করে যাচ্ছি, বারবার নিজের অস্তিত্ব এক প্রকার হারাতে বসেছি। এই সময়টাতে আমি কিছু লুকাইয়া গল্প করছিলাম সারা বিকেল রুমে একা। আবার সিদ্ধান্ত নিয়েছি জেনটাকে হাজির করার। বাসায় কেউ নেই, নিজে একটু হেঁটে বাসার নিচে আসি। 4টে মোমবাতি নিয়ে আবার যাই রুমে। ব্যাগ খুলে দেখি কিতাবটা এখন ওইভাবেই রয়েছে। আগেবারের মতো সব ঠিক করে আমি নিজেকে প্রস্তুত করি। এরপর কিতাব পড়তে শুরু করা, দেখতে পাই মোমবাতি নিভে গেছে। আমি চুপ হয়ে তার কণ্ঠস্বরের অপেক্ষায় ছিলাম। তখন সে আমাকে বলে, আপনি আমাকে ডেকেছেন মালিক? হ্যাঁ ডেকেছি, কিন্তু আপনার সাথে আমার কিছু কথা আছে। আমার কিছু প্রশ্ন জানতে হবে। বলুন মালিক। আমার সাথে যত কিছু হচ্ছে এসব কি আপনি করছেন, নাকি আমি সত্যি পাগল হয়ে গেছি? মালিক, ওই সব আমি করেছি। আমি ক্ষুধার্ত, আমার কারো জীবন লাগবে। আপনি ক্ষুধার্ত হলে আমি কেন আপনাকে জীবন দেব? আপনার শক্তি আছে, যাকে ইচ্ছা তাকে মারুন, ওটা সম্পূর্ণ আপনার খুশি। আমার কাছে কেন চালাচ্ছেন? আপনার অনুমতি ছাড়া আমি কারো প্রাণ নিতে পারি না মালিক। আপনি কি আমার কথা বুঝতে পারছেন না? আমার অনুমতি লাগবে কেন? আমি প্রাণ দেওয়ার কে? আপনার অনুমতি নিয়ে যদি কোনো প্রাণ আনি, এতে আমার পাপ হবে না, যা হবে আপনার হবে। আমি আমার জীবনে কোনো পাপ করিনি, আমাকে দিয়ে করাচ্ছে সবাই। আল্লাহ, এ কোনো বিপদের করলাম? মানুষ হত্যা করেছি আপনি, আর বলছেন আপনি পাপ করছেন না? চিন্তা, কারণ ওই হত্যা আপনি করেছেন, আমি করিনি। সব মানলাম। আমার উপকার করতে গিয়ে আপনি কারো প্রাণ নিয়েছেন বিনিময়ে, কিন্তু এখন তো আমি কোনো কাজ করছি না। এখন প্রাণ চাইছেন কেন? আপনার সাথে থাকা বিনিময়ে আমি প্রাণ চাইছি। আপনি কি জানেন না মালিক তার দাসকে পরিচালনা করে? আপনি আমাকে ক্ষুধার্ত রাখতে পারেন না,
কিন্তু আমি তো আপনাকে চাই না, আর না আমি আপনার মালিক। চলে যান আপনি, দরকার নেই আপনাকে। আমার অনেক করেছেন আমার জন্য, আল্লাহ দোয়া লাগে, চলে যান। মোমবাতিগুলো নিজে নিজে আবার জ্বলে ওঠে। আমি ধরেই নিয়েছি এবার আর সমস্যা নেই কোনো। শয়তান চলে গেছে। উঠতে যাব তখনই মোমবাতি আবার নিভে যায়। এদিকে সুইচে হাত লাগলে থাকায় আমি ওঠার গতিতে বাতি সুইচ দিয়ে ফেলেছিলাম। বাতি জ্বলে ওঠে, মোমবাতিও নিভে যায়। তখন আমি লাইটের আলোতে দেখি একটা কালো কুচকুচে বিড়াল চারটে মোমবাতির ঠিক মাঝখানে বসে আছে। চোখের পলকটা ফেলার আগে বিড়ালটা এক লাফ দিয়ে বাতির দিকে উঠে যায়। এই পুরো দৃশ্যটা আমি 1 সেকেন্ডের জন্য দেখেছি। বিড়ালটা যখন শূন্যে লাফ দিয়ে বাতির দিকে উঠছিল, তখন একটা মানুষের মতো কালো কিছুটা দেখেছি আমি। ফ্লারে তো বিড়াল ছিল, কিন্তু শূন্য সে একটা কালো মানুষের রূপ নিয়েছে। এদিক 1 সেকেন্ডের পরে বাতিটা ফেটে আলো নিভে যায়। তারপর আর কিছু চোখে দেখিনি আমি। অন্ধকারে কেউ আমার গালে বসে চড় মারছে। ব্যালেন্স ঠিক রাখতে পারিনি আমি, ফ্লারে পড়ে যাই। হামাগুড়ি দিয়ে মোমবাতি খুঁজতে যাব, তার আগে আমার পিঠে ঘাড়ে কেউ অনেক জোরে জোরে মারছিল।